দর্শক আমন্ত্রণ নাগরিকের বিশেষ আয়োজন সংবাদ বিশ্লেষণে। আপনারা জানেন সংবাদ বিশ্লেষণে আমরা কথা বলে থাকি দেশের সমসাময়িক বিষয়াবলী নিয়ে এবং এর পেছনকার ঘটনাগুলো নিয়ে, এবং প্রতিদিনই একজন করে সহকর্মী আমাদের সাথে উপস্থিত থাকেন এই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার জন্য। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন জ্যেষ্ঠ বার্তা সম্পাদক সাখাওয়াত হোসেন। আপনাকে আমন্ত্রণ। আমি শুরুতেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, আজকে সকাল থেকে আলোচনায় রয়েছে আমাদের প্রধান উপদেষ্টার একটি বক্তব্য, সেটি হচ্ছে যে কোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম। এটা কি সম্ভব কিনা এবং কোন ধরনের কৌশলগত পদক্ষেপ কিনা একটু যদি বলতেন। ধন্যবাদ জ্যোতি আপনাকে, যে এই একেবারে খুব আজকের সবচেয়ে আলোচিত ইস্যুটা নিয়ে আজকে আপনাদের এই সংবাদ বিশ্লেষণে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমে বলতে চাই যে উনি কি বলতে চাচ্ছেন। উনি কি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ কার্যক্রম শুরু করেছে? না, উনি কি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ ভবিষ্যতে কার্যক্রম শুরু করতে পারে। যে কোনো সময় এই না, যে কোনো সময় কালকে, যে কোনো সময় হলো গিয়ে 2 দিন পর, সেটা হতে পারে যে কোনো সময় 5 বছর পরেও হতে পারে। উনার বার্তাটা অস্পষ্ট আছে। আপনাকে একটু বলি, নানা ইস্যু নিয়ে কথা বলছিলেন। জাতিসংঘ সম্মেলনে আছেন উনি আমেরিকাতে, ওখান থেকে নিউজ এজেন্সিকে যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে হ্যাঁ, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করিনি। উনি কি বহির্বিশ্বকে একটা বার্তা দিতে চাচ্ছেন যে ধরেন আপনি যদি বলতে চান যে গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক যদি রাষ্ট্র কথা বলেন, তখন সদ্য যে দলটার কথা, যে আওয়ামী লীগের কথা বলছেন, যে যার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি, তার কিছু অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। সেখানে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে বা অন্যান্য যুবলীগকে নিষিদ্ধ করা হয়েছে কিনা আমার জানা নেই। তো এই জায়গাটা উনি যে বার্তা দিতে চান যে বহির্বিশ্বকে, যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করিনি, এটা স্পষ্ট খেয়াল করবেন যে বহির্বিশ্ব সারা বিশ্বের মানুষ সেই জায়গায় তাকিয়ে আছে। সেই জায়গা থেকে উনি কি বার্তা দিচ্ছেন সেটা খুব এটা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটায় উনি যখন সারা বিশ্বের মানুষকে বার্তা দিতে চাচ্ছেন যে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা নিয়ে, তার মানেটা হলো শেখ হাসিনার কার্যক্রম বা শেখ হাসিনার শাসন, তার দুর্নীতির আমরা বিচার করছি, কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে তাকে আমরা নিষিদ্ধ করিনি। এটা কিন্তু স্পষ্ট বার্তা। আপনি খেয়াল করে দেখবেন যে তার একটা স্পষ্ট বার্তা দিতে চাচ্ছে যে আওয়ামী লীগের কে নিষিদ্ধ করা হয়নি। তার আওয়ামী লীগ যে এই দেশের স্বাধীনতার সাথে জড়িত, এই দেশের যে আজকে আপনি বলবেন যে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতা ছিল, হ্যাঁ অন্যায় করেছে, দুর্নীতি করেছে, হ্যাঁ সবকিছুর সাথে যুক্ত ছিল, কিন্তু এটারও বিচার করতেছি আমরা। এর পাশাপাশি আমরা বলতে চাই যে না, আমরা দল হিসেবে এই দলকে নিষিদ্ধ করিনি, সামনে আমরা এই দলকে যে কোনো সময় সুযোগ দিতে পারি, তারা যদি সুবিধা আসতে পারে। আমি প্রশ্ন করেছিলাম শুরুতে যে এটিকে আসলে কোনোভাবে প্রধান উপদেষ্টা একটি কৌশল কিনা, সরকার পক্ষের কোনো কৌশল কিনা। আমি একটু বলতে চাই যে উনি আসলে যখন জাতিসংঘের এই অধিবেশনে গেলেন, সেই সময় গিয়ে কিন্তু এই ধরনের কথা বললেন। এর আগে উনি মন্তব্য করেছেন যে না, দল হিসেবে আসলে তাদেরকে নিষিদ্ধ করা হয়নি, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেটা নির্বাচন কমিশন জানে, আমি জানি না, সেটার স্পষ্টতা নাই। কিন্তু এই সময়ে এসে এই ধরনের কথা বলা কোনোভাবে কি বাইরের অ্যাটেনশন ড্র করা কিনা? এই যে আপনাকে বলছিলাম যে বিশ্ব মঞ্চ, আপনি বলেন যখন দেশে কথা বলবে এটা এক ধরনের মঞ্চ, বিশ্ব মঞ্চে যখন একজন মানুষ কথা বলবে তখন সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, ওই প্রেক্ষাপটটা কিন্তু আলাদা। সেখানে যে প্রথমেই আপনি জানেন যে জাতিসংঘে যে সম্মেলনে গেলেন, ওইখানে একটা বাধার সৃষ্টি হলেন তার সফর সঙ্গীরা, তো নানা ধরনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। এবং আপনি যদি বলেন যে এই দেশের মানুষকে আসলে এই দেশের আওয়ামী লীগকে পছন্দ করি বা অপছন্দ করে, আপনি দেখবেন কয়েকদিন আগে একটা ডাটাবেজ আসছে, এটা তো ইন্টারন্যাশনাল ডাটাবেজগুলো তারা করে, আমরা তো এখান থেকে তো সংস্থাগুলো করে না। সেখানে খেয়াল করে দেখবেন যে বিএনপির পরে অবস্থানকার আওয়ামী লীগের, এরপরে অবস্থানকার, এরপরে জামাতের, এরপরে অবস্থানকার এনসিপি। তার মানে হলো যারা এই গণ আন্দোলন করেছে তাদের অবস্থানটা কি, সেটা ওই ডাটা ভিত্তিতে যে জরিপগুলো আমরা খেয়াল করেছি, যে ওই জরিপগুলো কি হয়, আন্তর্জাতিক মানের হয়, তখন এই জরিপগুলোও কিন্তু ওখানে প্রদর্শিত হয়েছে। তার মানে উনি কিন্তু এই যে আমি বললাম যে দেশীয় মঞ্চ আর আন্তর্জাতিক মঞ্চ, সেই জায়গায় উনি যেহেতু আন্তর্জাতিক মঞ্চে গেছেন, তখন কথা বলতে হবে হলো গিয়ে বিশ্ব প্রেক্ষাপটে। বিশ্ব প্রেক্ষাপটে আওয়ামী লীগের একটা অবস্থান আছে, বিএনপির যেটা যেমন অবস্থান আছে, সেই প্রেক্ষাপটে উনি এটা আপনি স্ট্যান্ডবাজিও বলতে পারেন কিংবা একটা দূরদর্শিতাও বলতে পারেন। তাকে যে এখন তো দেশকে রিপ্রেজেন্ট করছেন, আপনি যখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন, আপনি যখন একটা সংগঠনকে রিপ্রেজেন্ট করবেন, তখন কিন্তু আপনার দায়িত্ব বেড়ে যায়। উনি যখন বাংলাদেশের মঞ্চ, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, তখন তো ওনার সবার প্রতি এক ধরনের ইয়াও থাকবে যে আমি কারো প্রতি যাতে ইনজাস্টিস না করি, সেটাও একটা বিষয় আছে। আপনাকে আরেকটু খেয়াল করে দেখবেন যে ওই ভাষণটাই শুধু একটা ইস্যু ছিল না, ওই ভাষণটার মধ্যে অনেকগুলো ইস্যু ছিল। একটা তো ইস্যু ছিল, আপনি বললেন যে আওয়ামী লীগের ইস্যুটা, আওয়ামী লীগ ইস্যু ছাড়া এটা নিয়ে অনেকগুলো প্রশ্ন হয়েছে যে আওয়ামী লীগ তাহলে কি করবে, আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে
যাবে কিনা, নির্বাচনে আসলে কিভাবে আসবে। ওখানে নির্বাচনের কথাটা বলা হচ্ছে যে আওয়ামী লীগের যারা কর্মী বা আওয়ামী লীগের যারা সমর্থক তাদের কোনো সংকট নেই। ওখানে খেয়াল করে দেখবেন যে তারা বলতেছে যে আওয়ামী লীগের লোকজন ভোট দিতে পারবে। হ্যাঁ, তারা হয়তো নৌকায় ভোট দিতে পারবে আমি না। এখানে আসতাম, আমি একটু বলতে চাই ওনার বক্তব্য ধরে। উনি বলেছেন যে আসলে আওয়ামী লীগের কর্মী সমর্থক আছে এবং সেটা লাখ লাখ না, কিন্তু কিছু আছে। কিন্তু সেক্ষেত্রে উনি আবার বলছেন যে তারাও ভোট দিবে, কিন্তু সেক্ষেত্রে আওয়ামী লীগের যে প্রতীক সেটি থাকবে না। মানে ব্যাপারটা কি এরকম এক ধরনের দ্বিচারিতা হলো না? না, এখানে তথ্যগত ভুল আছে এবং তথ্যগত ভুল বা উনি এই উপস্থাপনায় কোনো সংকট তৈরি আছে। যেমন ধরেন আমরা যদি জরিপ বলি, অন্য অন্য আনুষঙ্গিকের তথ্য যদি হিসাব বিশ্লেষণ করি, আপনি সাধারণ মানুষের যদি দোরগোড়ায় যান, আপনি যেহেতু গণমাধ্যম কর্মী, আপনি বিভিন্ন জায়গায় যেয়ে দেখবেন যে বাস্তবতাটা হলো যে না, আওয়ামী লীগের সমর্থক এখনো যদি আপনি একেবারে কমিয়ে বলেন, সেই পার্সেন্টেজের সংখ্যা 20%-এর নিচে না বাংলাদেশের। তাহলে 20% মানুষ মানে যদি আপনি বলেন তাহলে কত 4 কোটি মানুষ হয়। এখানে বাদ দিলেন আপনি যে এখানে কর্মী না, তারা তো সমর্থক। তাহলে তাদের বাদ দিয়ে ভোট হবে না, সেটা উনি বলতে চাইছেন। আর এখন যদি আপনি বলেন যে কর্মী সমর্থক যদি কম হয়ে থাকে, সেটা বলতে পারে যে উনি যে পার্সেন্টেজের কথা বলছেন কয়েক লাখ হতে পারে, সেটা কর্মী সমর্থক। আর তারা ভোট দিতে পারবে না, নানা ধরনের মামলা আছে, লাখ লাখ মামলা আছে, জানেন আপনি 35 লাখ মনে হয় মামলা এখন এই মুহূর্তে। তো এই টামলার কারণে অনেকেই যে ভোট দিতে পারবে না, ভোট কেন্দ্রে যেতে পারবে না, সেটা আলাদা বিষয়। কিন্তু সমর্থক যারা আছে, তাহলে আপনি সমর্থকের যদি চিন্তা করেন 4 কোটি সমর্থক, এই 4 কোটি সমর্থককে আপনি তো অস্বীকার করতে পারেন না। উনি অস্বীকার করেন, ওই বিশ্বমঞ্চকে বলতে চাচ্ছে যে না, তারাও ভোট দিতে পারবে, তাদেরও সুযোগ আছে। আপনি জানেন যে ওই যে প্রবাসীদের ভোটের জন্য এক ধরনের ব্যবস্থা করছে সরকার। তার মানে এটা হলো যে ওখানে আমাদের দেশের যে প্রবাসীরা আছেন, তারা সবাই কি বিএনপি করে, সবাই কি জামাত করে, সবাই কি আওয়ামী লীগ করে না, এরকম নানা দল মতের লোক আছেন, তারাও যাতে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারে সেই ব্যবস্থা হচ্ছে। তো ওই মানুষগুলো তো তখন বঞ্চিত করার সুযোগ নেই। আপনি তো এখানে এসে যেমন ধরেন দিতে হবে, কেন্দ্রে যেতে হবে, যারা কর্মী তারা হয়তো ঠিক মতো যেতে পারবে না, কিন্তু তারা তো পোস্টাল ব্যালটে সবাই ভোট দিবে। তার মানে কি প্রধান উপদেষ্টা যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে গণতন্ত্রের যে স্বাভাবিকতা সেটি কি মেলানো যাচ্ছে না? না, সেইটাকে আপনি মানে এখানে এটা বলতে পারেন না স্বাভাবিকতা অস্বাভাবিকতা। কারণ হলো কি, আপনাকে চিন্তা করতে হবে 2024 এক ধরনের মানে এটাকে আপনি বিপ্লব বলতে না পারলেও কিন্তু বিপ্লবের কাছাকাছি একটা ছিল। হ্যাঁ, এখানে কিন্তু এক ধরনের আপনি যদি চিন্তা করেন যে 2024 সালের জুলাই এবং আগস্টের যদি আপনি বর্বরতার কথা চিন্তা করেন, সেই সময় কি মানুষ মারা যায় নাই? আবু সাইদ মারা যায় নাই? তাদেরকে গুলি করে হত্যা করা হয় নাই? রামপুরার কথা বলেন, যাত্রাবাড়ির কথা বলেন, উত্তরার কথা বলেন, আমরা কি ভুলে গেছি? সেই সময় তো নৃশংসতা করা হয়েছে। আপনি বাদ দিলেন সব সরকারি টাকা পাচার করে বাদ দিলাম, আমরা সব সময় দুর্নীতি হয় সেটা বাদ দিলাম, কিন্তু আপনি জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে এটা তো অস্বীকার করতে পারেন না। সেই প্রেক্ষাপটে যখন একটা সরকার আসে, তার কিছু দায়বদ্ধতাও থাকে। যারা এই স্টেক হোল্ডার, যারা এই সরকারকে নিয়ে আসছে, তাদের প্রতি এক ধরনের দায়বদ্ধতা থাকবে না? যারা হত্যা করছে তাদেরকে আপনিও বিচার চান, আমিও বিচার চাই। আমার মনে হয়েছে যে ওইটার সাথে এটা গোলানো ঠিক হবে না, দ্বিচারিতা বলাও ঠিক হবে না। কারণ হলো গিয়ে আমি এই প্রথমে বললাম যে বিশ্বমঞ্চ আর বাংলাদেশে প্রেক্ষাপট, আপনি যখন বিশ্বমঞ্চে যাবেন তখন সবার হয়ে কথা বলতে হবে। তখন আওয়ামী লীগ বিএনপির লোক না, উনি হলো আওয়ামী লীগেরও, বিএনপিরও, জামাতেরও, সবার লোক। তার মানে কি আওয়ামী লীগের সমর্থকদের মানে ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিশ্বমঞ্চের বক্তব্য ধরে তাদের খুশি হওয়ার কোনো কারণ নেই? আমারও মনে হয় যে এরকম বড় ধরনের খুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ এখানে আপনাকে আরেকটু খেয়াল করে দেখবেন যে ওই বক্তব্যের ভিতরে আপনি প্রতিবেশী দেশ সম্পর্কে, আমরা বলতেছি যে প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন হচ্ছে। বাস্তবতায় কি হচ্ছে? আজকে যদি দুইটা ঘটনা মনে করে দিই, উনি বক্তব্যে বলছে যে আপনি যখন আপনার প্রতিবেশীর দোষ ধরতে থাকবেন, তখন কি হবে? তার প্রতিবেশীও কি করবে? তখন তার দোষ ধরতে চেষ্টা করে। এটা হলো কি এক ধরনের কালচার আমাদের এই উপমহাদেশ, এই অঞ্চলটা। আপনি খেয়াল করে দেখেন যে ওই জায়গাটাতে উনি বলছেন যে প্রতিবেশী দেশ শুধু বারবার মিথ্যা কথা বলে, নানা ইস্যুতে বারবার মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে বাংলাদেশের মানুষকে, সারা বিশ্ব মঞ্চকে। এই কথাটা উনি বারবার বলছেন। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আজকে অর্থ উপদেষ্টা একটা গুরুত্বপূর্ণ তথ্য বলছেন। সেটা হলো যে আপনি জানেন যে আমাদের দেশে এই যে চালের একটা ঘাটতি হয়, সব প্রতি বছরই কিছু না কিছু ঘাটতি হয়। এটার বড় একটা স্টেক হোল্ডার থাকে আমাদের, হলো প্রতিবেশী দেশ ভারত। সেখান থেকে আমাদের চাল আসে। এখন আমরা কি আসলে আমাদের যেহেতু চারপাশ ঘিরে রাখা ভারত, সেটা তাকে অস্বীকার করার যেমন সুযোগ নেই। প্রতিবেশীর সাথে আমি ভারত বিদ্বেষী বা আপনি ভারত বিদ্বেষী, সেটা আলাদা বিষয়। কিন্তু যখন জাতীয় স্বার্থে ভারতের সাথে এই সরকারও দেখেন যে নানা ইস্যুতে সম্পর্ক ডেভেলপ করার চেষ্টা করছে, নানা কারণেই। আমার মনে হয় যে সরকারও বুঝতে পারছে যে প্রতিবেশীকে ছাড়া আগানোর সুযোগ নেই। কিন্তু আপনি খেয়াল করেন যে আবার যখন কথা বলছেন, তখন বলছেন যে ভারত এটা করছে না। আবার অর্থ উপদেষ্টা আজকে বলছেন যে ভারত চাল দিচ্ছে না।
না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ভারত থেকে চাল আমদানি হচ্ছে, বাজারে যখন গিয়েছে গত 2 সপ্তাহের রেশিও আমি বলতে পারি যে কেজি প্রতি 1 থেকে 4 টাকা করে ভারতীয় চাল আমদানি হওয়ার কারণেই কিন্তু কমেছে। কিন্তু আজকের একটা প্রেক্ষাপটে উনি বলছেন যে ভারত চাল দিতে চাচ্ছে না এখন, এরকম একটা মানে আমি বলি যে আজকে উনি সচিবালয়ে বলেছেন, যেটা হলো কি আমার প্রশ্নটা ওই জায়গাটাতে যে প্রতিবেশীর সাথে সম্পর্ক, ওই আমি তো মন্তব্য পড়ছিলাম ওখান থেকে, বলতেছিল যে আচ্ছা ভারত যেহেতু চাল দিচ্ছে না পাকিস্তান থেকে নিয়ে আসেন, এরকম মন্তব্য শুনতেছিলাম। বাস্তবতাটা হলো চাল আমদানির জন্য পাকিস্তান খুব মানে ভালো দেশ না, কারণ হলো গিয়ে তাদের উৎপাদন কম, ওখানে গম উৎপাদনের সংখ্যাটা বেশি হয়। তো ইচ্ছা করলেই যে আমরা যে ফেসবুকের মন্তব্য কিংবা কমেন্ট পড়ে আমরা ওই ইমপ্লিমেন্ট করার সুযোগ নেই। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই যে ডক্টর ইউনূসের আজকের যে বক্তব্যটা, অনেকগুলা প্রেক্ষাপট আমি বললাম, যেখানে একটা এই প্রেক্ষাপটটা বললাম, এখানে রোহিঙ্গা ইস্যু আসছে, না ইস্যুতে উনি কথা বলছেন, প্রতিবেশী দেশের সাথে সম্পর্কটা কেমন হবে এটা নিয়ে কথা বলছেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু, আপনি যেমন বলছিলেন আওয়ামী লীগের জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তার কথা, আরেকটা ইস্যু আপনাকে একটু স্মরণ করে দিই। ওখানে উনি বলতেছিলেন আমাকে তো অনেক দেশের মানুষ চায়, কেউ কেউ যে 50 বছর আমি ক্ষমতায় থাকি, আবার কেউ বলে যে 5 বছর ক্ষমতায় থাকি, আবার কেউ বলে যে যতদিন ইচ্ছা ততদিন উনি বেঁচে আছেন ততদিন ক্ষমতায় থাকুক। এখানে একটু খেয়াল করে দেখেন যে উনি ওই প্রেক্ষাপটটা এনে এখানে ট্যাগ লাগাচ্ছেন। আজকে অর্থ উপদেষ্টার একটি বক্তব্য ধরে বলছিলেন আওয়ামী লীগ বিএনপি জনপ্রিয়তা নিয়ে বলছিলেন আর কি। আমি বলছিলাম যে প্রধান উপদেষ্টা শেষ আমার কথাটা ছিল এরকম যে প্রধান উপদেষ্টা নানা এই যে আজকে বিদেশি সংস্থাকে বক্তব্য দেওয়ার সময় উনি বলতেছিলেন যে উনাকে অনেকেই চায়। বাস্তবতা এটা ছিল, আপনি যদি দেখেন যে ওই সময় জরিপে আসছে অনেক জুলাই আন্দোলনকারী থেকে শুরু করে অনেক দেশের মানুষ বলছে যে এই সরকারকে অন্তত 5 বছর সময় দেওয়া উচিত, কেউ বলছে 3 বছর সময় দেওয়া উচিত, সেই সময়টা বলছে। কিন্তু আমি একটু বলি যে ওইটার সাথে একটু মাহফুজ যে আমাদের যে তথ্য উপদেষ্টা আছেন মাহফুজ, উনি কয়েকদিন আগে সচিবালয়ে বলতেছিলেন যে দেখেন আমরা যখন ক্ষমতায় আসলাম তখন আমরা করলাম কি, সরকার এই দেশটা কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে আমাদেরকে এই যারা এই আমলাতন্ত্র থেকে বের হয়ে কিভাবে একটা সুন্দর রাষ্ট্র গঠন করা যায় সেটাতে মনোযোগ দিলাম। তখন করলো কি আওয়ামী লীগ এবং জামাত তাদের পার্সেন্টেজ নিয়ে ব্যস্ত, মানে যে পার্সেন্টেজটা কি, তখন বললো যে আমাদের 3জন বিসি দিতে হবে, সম্ভবত বিএনপি, সরি হ্যাঁ এটা হলো গিয়ে যে বিএনপি এবং জামাত, তখন বললো যে বিএনপি এবং জামাত তারা আসলো, এই যেহেতু তারা এই বিপ্লবী সরকারকে সমর্থন দিছে, তো তারা বললো যে আমাকে 10 জন বিসি দেন, আরেকজন বললো যে আমাকে 3 জন বিসি দেন, আরেকজন বললো যে ভাই আমাকে 3 জন সচিব দেন, আরেকজন বললো যে ভাই আমাকে এই 3 জন অ্যাডমিন ক্যাডার দেন। এরকম ভাবে তারা আসলো এবং আমরা তাদের কথা মতোই এই নির্বাচন কমিশন গঠন করলাম, তাদের কথা মতো সরকার গঠন করলাম। তারপর প্রেক্ষাপটটা হলো কি, যখন এই 3-4 মাসের মধ্যে এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়ে গেল, তারপর তারা বলল যে ভাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং তারা অসহযোগ আন্দোলন শুরু করলো, আমাদেরকে একটা বিপদে ফেলে দিল। বাস্তবতাটা হলো যে আপনি বলছিলেন না যে এই সরকারের পলিসিটা কি, আসলে সরকারকে সরকারই চালাচ্ছে এটাও বলা যাবে না, সরকারের সাথে বিভিন্ন দল জড়িত, তো তারাও নানাভাবে নানা ইনফ্লুয়েন্স করছে। যেমন সরকার কিন্তু নির্বাচন একটু জুন জুলাইয়ের দিকে করতে চাইছিল, আপনি যদি খেয়াল করে দেখেন, কিন্তু এখন এমন একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে যে পারলে ডিসেম্বরে নির্বাচন হয়, কিন্তু সেটা ফেব্রুয়ারিতে যায় ঠেকলো। জি, আমি আরো একটু গুরুত্বপূর্ণ ব্যাপারে জানতে চাই, সেটি হচ্ছে যে খাগড়াছড়ি যে ইস্যু, আজকে মনে হয় চতুর্থ দিনের মতো সেখানে 144 ধারা জারি রয়েছে। ওখানকার যে পরিস্থিতি এতটা বেশি আতঙ্কিত, বা সাধারণ মানুষের জীবনযাপন বলেন বা সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি কিন্তু আতঙ্ক বিরাজ করছে, বা এখন যে 144 ধারা চলছে সেটির মাধ্যমেও কি স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব কিনা? না, খাগড়াছড়ির ঘটনাটা আপনাকে একটু জানতে হবে। পাহাড়ি অঞ্চল আর সাধারণ আমাদের এই যে আপনি ধরেন একটা সরল কথা বলি আপনাকে, আপনি যখন এই সরকার কেউ চিন্তা করতে হবে, সবাইকে একটা জিনিস চিন্তা করতে হবে। আপনি যখন সমতল ভূমিতে পথ হাঁটেন তখন কিন্তু আপনি নর্মাল হাঁটেন, চোখ বন্ধ করে হাঁটে চলে যেতে পারবেন, হ্যাঁ। কিন্তু আপনি যখন একটা পাহাড় আসলে পাহাড়ের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। পাহাড়ের নিজস্ব বৈশিষ্ট্য কি আছে? পাহাড় পর্বত আছে। এরকম যেমন আপনি যখন উঁচু নিচু জায়গায় হুচট খাওয়ার সম্ভাবনা আছে, পাহাড়ে সরকার আমি বলবো একটা হুচট খেয়েছে। এর আগেও এইটা কিন্তু এই প্রথমবার না, এইখানে আরো একবার এরকম ঘটনা ঘটেছে। রাঙ্গামাটি এই একেবারে খাগড়াছড়িতেই আপনি দেখবেন যে এর আগে 144 ওখানে অস্ত্র নানা ইস্যু নিয়ে ওইখানে 144 ছিল, ছিল, হরতাল ছিল, অবরোধ ছিল। তার মানে কেন হচ্ছে? পাহাড় একটু
একটু স্বাতন্ত্র্য জায়গা। স্বাতন্ত্র্য কিরকম জায়গায়? ওইখানে একটা জিনিসকে আপনি এই আমরা একটা সময় এই সরকার এটা গত সরকার যেটা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো তখন আপনি জানেন যে সেই সম্ভবত সেটা 96 বা 97 সালের কথা সম্ভবত, সেই সময়টায় এই পার্বত্য শান্তি চুক্তি হয়। এরপরে পাহাড়ে আস্তে 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 বাঙালি প্রবেশ সহ নানা ইস্যুতে পাহাড় এক ধরনের সরকার নিয়ন্ত্রণে আসে। কিন্তু পাহাড় কি সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে? বাস্তবতাটা একেবারে মিথ্যা। নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলোও কি আসলে যথেষ্ট কিনা? না, সেনাবাহিনীর নিয়ন্ত্রণ তাও না। আমি যেটা বলতে চাই যে সেটা পাহাড় হলো, আসলে পাহাড়ে এখনো পর্যন্ত অনেকগুলো গোষ্ঠী আছে, ইউপিডিএফ বলেন, আরো নানা কেএনএফ টেএনএফ এর কথা বলা হয় আমাদের, যে ওইখানে যে গোষ্ঠীগুলো আছে তাদের একটা নিজস্ব পাওয়ার আছে। তাদের ওই জায়গাটাতেই যে আপনি যে খাগড়াছড়ি বর্তমানে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে এগুলো ইস্যু তৈরি করা। ওই আপনি আপনি বলতে পারেন যে এটাকে একটা কারণ হিসেবে দেখানো, মানে দেখেন ওখানে একটা ধর্ষণ হয়েছে, সেটা আমরা না করছি না, কিন্তু ওইটাকে ইস্যু করে আপনি যখন বড় ধরনের মেসাকার তৈরি করবেন, সেটার কারণে যদি আপনি সাধারণ মানুষের চলাফেরা বন্ধ করে দেন, সেটার কারণে যদি চাঁদাবাজি, মানে আপনি জানেন এটাকে জানি না যে পাহাড়ে এখনো পর্যন্ত মানে এটার বলা হয় যে হালাল চাঁদাবাজি, যেটা হলো গিয়ে পাহাড়ে প্রত্যেকটা মানুষকে, আপনি যদি পাহাড়ের গভীর পাহাড়ে যে দোকান করে কিংবা নানা বা ব্যবসা বাণিজ্য করে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে, নানা যারা যেখানে জড়িত আছে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিয়ে চলতে হয়, যেটা এই সরকারে না কোনো সরকারি নিয়ন্ত্রণ করতে পারেনি, সেনাবাহিনী পারেনি। এটা আসলে পাহাড়ি অঞ্চলের স্বাভাবিক চিত্র। হ্যাঁ, পাহাড়ি অঞ্চলের স্বাভাবিক চিত্র। সেই পাহাড়ি অঞ্চলের স্বাভাবিক চিত্রটা এই জন্য বলছিলেন না যে আসলে কি পুরোপুরি বাংলাদেশটা কি, বাংলাদেশের যে পাহাড়ি অঞ্চলটা তার নিজস্ব গতিতে চলে, সেখানে আপনি ইচ্ছা করলে একজনকে দোষ দিবেন বা দিবেন সেরকম না, তাদেরকে সাথে মিলেমিশেই ওই এলাকার ডেভেলপমেন্টটা করতে হবে। কিন্তু এখানে বিচ্ছিন্নতাবাদী কিছু সংগঠন যুক্ত আছে যারা হলো গিয়ে এই পাহাড়টাকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এই সরকারও একটা কথা বলেছেন, আপনি জানেন কিনা, যে প্রতিবেশী দেশের ইন্ধন আছে, এই স্বরাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগে বলছেন। আমি মনে করি যে সঠিক কথা বলছে, সত্য। এখানে কোনো নেই, প্রতিবেশী দেশ শুধু না, আমি বলবো যে প্রতিবেশী দেশ নাই, আন্তর্জাতিক চক্রান্ত আছে। এই সরকার যেটা লুকিয়ে যেতে চায়, আন্তর্জাতিক চক্রকে দোষ দিতে চায় না, সেটার সাথে যদি আপনি ইউরোপ আমেরিকার সাথে যুক্ত করেন, সেটাকেও বলতে হবে যে ইন্টারন্যাশনাল সংগঠনগুলো, যে সংগঠনগুলোকে পেট্রোনাইজ করে, আমাদের দেশের সংগঠনগুলোকে এখানে তারা পেট্রোনাইজ করে বা অস্ত্র নানাভাবে, এটা ভারত বলেন, এটার যেহেতু এই অঞ্চলটা শাসন করা হয় ভারতের মাধ্যমে, আমাদের এই অঞ্চলে, তো ভারতের মাধ্যমেই আমরা বলবো যে সেখানে অস্ত্র ঢুকে, মিয়ানমার দিয়ে অস্ত্র ঢুকে, তাদের কাজটাই হলো গিয়ে অস্থিতিশীলতা তৈরি করে রাখা, এবং সেটার পিছনে একটা আন্তর্জাতিক চক্রান্ত জড়িত। শুধু যে ভারতের সরকার শুধু ভারতের উপর দোষ দিয়ে চাপিয়ে দিচ্ছে, এটাকে আমি মানি না। আমি মনে করি যে এটার সাথে একটা বড় আন্তর্জাতিক চক্র জড়িত, যারা এই পাহাড়কে অস্থিতিশীল করতে চায়। এবং বাংলাদেশে একটা আমি বলি যে এই পাহাড়ের মাধ্যমেই বাংলাদেশকে অস্থিতিশীলতার মাধ্যমে ওই এলাকাটাকে ডিভিডেশন তৈরি করতে চায়, এবং নানাভাবে বাংলাদেশকে যাতে বাধাগ্রস্ত করা যায়। যেমন আপনি যদি বিশ্বমঞ্চে দেখেন, আপনি খেয়াল করে দেখবেন যে প্রতিবেশী দেশ ভারতে বলেন, পাকিস্তানে বলেন, মিয়ানমারে বলেন, নানা ধরনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে যারা খুব মানে যে সরকারের সাথে ফাইট করে, প্রতিনিয়ত সেনাবাহিনী মারা যাচ্ছে, পুলিশ মারা যাচ্ছে, কিন্তু বাংলাদেশে এই প্রেক্ষাপটটা নাই। সরকারি পদক্ষেপ নিয়ে ধরনের কি আরো বেশি কঠোর হওয়া দরকার কিনা? সরকার এই জায়গায় কঠোর যতটুকু দরকার সেটা আছে। কারণ ধরেন আপনি তো এদেশেরই মানুষ, এখন যদি সরকার কঠোরতা অবলম্বন করে ফায়ারিং করে, নানাভাবে মৃত্যুর দিকে করে, সেটা তো আসলে ঠিক হবে না। সরকার চেষ্টা করছে নানা ইস্যুতে যাতে ওদেরকে শান্ত করা যায়, বুঝিয়ে হোক, নানা ইস্যুতে হোক, এবং সেটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে। এবং আপনি পাহাড়ে যদি গত 1 বছরের চিত্র দেখেন, আপনি যে দেখবেন যে হঠাৎ করে এই চাঁদাবাজি ইস্যুতে যতগুলা ইস্যু দেখবেন যে 3 জন মারা গেছেন, 4 জন মারা গেছেন, একজন শিক্ষক মারা গেছেন বা একজন নেতা মারা গেছেন, হয় চাঁদাবাজি অথবা চাঁদাবার ভাগ বাটোয়ারা নিয়ে। ওইখানে যে পাহাড়ের যে মূল ইয়েটা, সেটা হলো চাঁদা এবং চাঁদাবাজির ভাগ বাটোয়ারা নিয়েই হলো বেশি এই জিনিসগুলো তৈরি হয়। যেমনটি আপনি বলছিলেন যে খাগড়াছড়ির অবস্থা এবং আওয়ামী লীগ ইস্যুতেও আলোচনা করেছি। এবারে জানতে চাইবো যে এবারের বাংলাদেশের দুর্গাপূজা আসলে কেমন কাটছে এবং নিরাপত্তা ব্যবস্থা কিভাবে নেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। যে কারণ এটা আজকে জানেন যে পূজার আজকে হলো যে অষ্টমী চলছে, এবং অষ্টমীতে আমি সনাতন ধর্মীদের শুভেচ্ছা জানিয়েছি। সেই সাথে আমি বলতে চাই যে আজকে যে এই যে পূজা নিয়ে, এটা নিয়েও এক ধরনের আমি খেয়াল করলাম যে আপনার গত বছরের চাইতে এই বছর কিন্তু প্রপাগন্ডা নেই, এই বছর কিন্তু সহিংসতা নেই, এই বছর তুলনামূলকভাবে পূজা নিয়ে কোনো ধরনের, আমি জানি না এখনো পর্যন্ত আপনার চোখে পড়ছে কিনা যে ভাঙচুর, কি বলে প্রতিমা ভাঙচুর বা অন্যান্য এই ইস্যু আপনার চোখে পড়ছে কিনা আমি জানি না, আমি খেয়াল করিনি। হ্যাঁ, শুরুর দিকে 2-1টা জায়গায় হয়েছে এটা, কিন্তু আপনি যদি দেখেন যে গত আওয়ামী লীগ সরকারের কথা সময় যদি 15 বছর দিকে তাকান, নানা সময়ে আমি খেয়াল করেছি যে
ওই সময়টাই যে কোরআন রাখা সহ নানা ধরনের এক ধরনের বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, বিতর্কিত হয়েছে। কিন্তু এই সরকারও শুরু করলো কি পূজার সময়টায়, যখন পূজা নানা ধরনের প্রিপারেশন চলছে, পূজার দেখেন প্রত্যেকটা সরকারই এই পূজাতে প্রচুর পরিমাণে অর্থ বরাদ্দ দেয়, যেটা আছে এই সরকারও দিয়েছে। আমি দেখছি বেসরকারি পর্যায়ে দিয়েছে, ব্যক্তি পর্যায়ে দিয়েছে, বিএনপি থেকে দিয়েছে, জামাত থেকে দিয়েছে, যেটা জামাত কোনোদিন করেনি, সেই জামাত থেকেও অর্থ বরাদ্দ দিয়েছে বিভিন্ন মন্দির কিংবা ইয়েতে, এনসিপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমার কথাটা হলো যে সরকার প্রথম থেকে আতঙ্কিত যে কোনো সময় বড় ধরনের কিছু ঘটতে পারে, কারা করতে পারে, ফ্যাসিস্ট গভর্নমেন্টের যারা আছে এরা করতে পারে, প্রতিবেশী দেশ থেকে বড় ধরনের প্রপাগান্ডা ঘটাতে পারে। আমার প্রশ্নটা হলো যে কেন ভাই আগে থেকে তাদেরকে আতঙ্কিত করার দরকারটা কি? অথচ কত সুষ্ঠু ব্যবস্থাপনা এবার পূজা হচ্ছে। আপনি যদি চিন্তা করেন, দেখেন চারদিকে তাকান, যে এই বছরের যে আমি বলবো যে বেসিক্যালি দায়িত্বে কে থাকেন? আইজিপি। স্বরাষ্ট্রমন্ত্রীর তো কাজ হলো দেখাশোনা বা নির্দেশনা দেয়া, কিন্তু বাস্তবতাটা হলো যে ধরেন ঢাকার ডিএমপি কমিশনার এবং আইজিপি, তাদের যে নির্দেশনা বলেন, তাদের যে দূরদর্শিতা বলেন, বা তাদের যে পুলিশ যে আবার মোরালিটি ফিরে পেয়েছে, এটাকে বলা যায় যে এই সরকার একটা বড় ধরনের সফলতা। হ্যাঁ, কারণ আপনি যদি দেখেন যে এই বছর পূজা সবচেয়ে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ হচ্ছে। আমি কোথাও এখনো পর্যন্ত দেখি নাই যে অরাজকতা তৈরি হয়েছে বা দু একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, কিন্তু সরকার বারবার বলতেছিল যে কোনো ধরনের এক ধরনের হতে পারে, প্রতিবেশী দেশ থেকে দেখবেন যে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যে পূজায় মন্দির ভাঙচুর এই সেই নানা ধরনের কথা বলা হচ্ছে। কিন্তু বাস্তবতাটা হলো যে এই দেশের মানুষ শান্তিপ্রিয়। এই দেশে কোনোদিনও এই দেশের মানুষ কখনোই চায় না, এই দেশের মানুষ সবসময় মিলেমিশে চলতে চায়। এদেশের মানুষ, নেতারা বিশেষ করে কর্মীরা কোনোদিন বিভাজন চায় না। তারা সবাই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সবাই নিজেরা মিলেমিশেই চলতে চায়। এদেশের মানুষ কখনোই প্রতিবেশীর সাথে প্রতিবেশীর হানাহানি পছন্দ করে না। এদেশের মানুষ সবসময় বিশ্বাস করে, এই অঞ্চলের মানুষ বিশেষ করে তারা সবসময় মনে করে যে সুখী সমৃদ্ধ একটা সুন্দরভাবে একটু শান্তিপ্রিয় মানুষ। বেসিক্যালি এরা কখনোই মানে ধরেন হট্টগোল, গন্ডগোল কিংবা মারামারি, খুনাখুনি এই ধরনের তারা পছন্দ না। যে সাম্প্রদায়িক দাঙ্গা যদি আপনি পাকিস্তানে এর চেয়ে বেশি হয়, ভারতে এর চেয়ে বেশি হয়, মিয়ানমারে এর চেয়ে বেশি হয়, আমাদের প্রতিবেশী দেশগুলোর কথা বললাম। কিন্তু আমাদের দেশের এই অঞ্চলে আপনি যেভাবে বলেন, আমি যদি বলি যে এই বছর না, সবসময় মানুষ এই পূজাটাকে শান্তিপূর্ণ করতে চায়। এখানে মুসলমান এবং প্রচুর পরিমাণে আমাদের যদি মুসলমান যারা আছেন তারাও সহযোগিতা করেন। এটাকে নিয়ে যদি কেউ বলে যে না এই দেশের মানুষ এইরকম, এটা আমি বলি যে কোনোভাবেই না। বাংলাদেশের মানুষ সবসময় সাম্প্রদায়িক। নিরাপত্তা ব্যবস্থার কথা, কিন্তু আমেজ কেমন দেখছেন, বা কোথাও পূজা উদযাপনে কি ব্যতিক্রম কোনো কিছু চোখে পড়েছে? এটা যেটা বলছিলেন আপনি যে পূজা উদযাপনের আমেজটা কেমন, আপনি যদি খেয়াল করে দেখেন এটার পিছনে কি হয় জানেন? আমাদের দেশে এক ধরনের আমি বলবো যে আমি যতটুকু দেখেছি যে এই বছর একটা জায়গায় আমি ঘাটতি দেখেছি। সেই ঘাটতিটা কি জানেন? সেই জায়গাটা হলো মিডিয়া যে পরিমাণে উৎসাহ উদ্দীপনা নিয়ে পূজাটাকে অনুষ্ঠান করে, নানা ধরনের প্রোগ্রাম করে, এই বছর আমি এটা ঘাটতি দেখছি। এটার কারণে এটার জন্য দায়ী দিতে হবে মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত যারা আছেন। এটার জন্য আপনি কোনোভাবে সরকারকে দোষ দিতে পারেন না। তারা যদি নানা ধরনের প্রোগ্রাম করতো, সরকার কখনো বাধা দিত? আমি নিশ্চয়ই মনে করি না বাধা দিত। কারণ সরকারের পক্ষ থেকে কি দেওয়া উচিত? সরকারের পক্ষ থেকে যে বাণী দেওয়া উচিত, নানা ধরনের শুভেচ্ছা বক্তব্য দেওয়া উচিত, এই কাজগুলো কিন্তু সরকার করে যাচ্ছে এবং করছে। কিন্তু আমরা যখন কোথায় মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে কোথায় কি উৎসব হচ্ছে, কি রকম হচ্ছে, কিন্তু এই বছর আমি তুলনামূলকভাবে এই জায়গাটায় ঘাটতি দেখেছি যে মিডিয়া তুলনামূলকভাবে ফোকাস করছে কম পূজাটাকে। অথচ আপনি যদি পূজা মণ্ডপের দিকে যান, যে দেখবেন যে বিশাল উৎসব, সুন্দর পরিবেশে, সুষ্ঠু একদম বিশাল উৎসবের মধ্যেই হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটাতে ওই যে বললাম যে এটাকে যদি আমরা কিভাবে দেখবো, সাধারণ মানুষ কিভাবে দেখবে? সাধারণ মানুষ তো মিডিয়ার মাধ্যমে দেখবে। কারণ হলো এই দেশের মানুষ তো বেশিরভাগই মুসলমান, তারা যে সবসময় যে পূজা মণ্ডপে যায় দেখবে এরকম না, মিডিয়ার মাধ্যমে দেখে। আপনার এই প্রশ্নটা খুব সুন্দর, যে কারণ হলো যে আমাদের ঘাটতি, এটা আমাদের মিডিয়ার ঘাটতি, যে আমরা সুন্দরভাবে নানা ধরনের অনুষ্ঠান করিনি পূজায় এইবার, কিংবা কারণ আমরা সবসময় দেখছি যে নানা ধরনের সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় এই পূজার সময়, হিন্দু মুসলিম মিলেমিশে এক ধরনের। হ্যাঁ, মানে এটা হতে পারে তার মানে ওই যে সেলফ সেন্সরশিপ একটা কথা আছে মিডিয়াতে, সেই সেলফ সেন্সরশিপ কি ধরেন এই সরকার মনে হচ্ছে চাচ্ছে না, ওই সরকার মনে চাচ্ছে না, এটা মনে হয় চাচ্ছে না, এই জায়গাটা থেকে এই ঘাটতিটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরাও চাই বাংলাদেশের মানুষ এবং শান্তি এবং সম্প্রীতিতে একসাথে বসবাস করুক, এবং এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের মতো সংবাদ বিশ্লেষণ এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।